আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিসিসি স্টাডি কমিটির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর নবম অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। যে একটা ম্যাথ করার দ্বারা আমাদের সকল স্টার সংযোগের ম্যাথ যেন কমপ্লিট হয়। শুধুমাত্র একটা ম্যাথ করব, নিয়মগুলো আমরা শিখব এবং সেই নিয়মগুলো শেখার দ্বারা আমাদের সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেন আমরা সহজেই করতে পারি। এবং জাস্ট একটা পাওয়ার নির্ণয় সূত্র যেটা আমরা সকল ক্ষেত্রে ইউজ করব। এই যে আমাদের স্টার কানেকশনের সময় ইউজ করব, তারপর ডেল্টা কানেকশনের সময় ওই সূত্রটাই ইউজ করব। এবং একটা সূত্রের দ্বারাই আমরা সকল কিছু করতে পারি। এখন এই একটা ম্যাথ করার দ্বারা আমি যদি সকল কিছু করতে যাই, তো আমাদের ম্যাথের চারটা কিরকম দেওয়া আছে, তো 500 ভোল্ট স্টার কানেকশন। তো স্টার কানেকশনটা আমাদের কিভাবে হয়, এরকম আমি চিত্রটা একটু আঁকাই দিচ্ছি। এরকম আসে স্টার কানেকশনটা, এরকম হয় না? এরকম হয় স্টার কানেকশনটা। তাহলে স্টার কানেকশনটা যদি এরকম হয়, আমাদের এখানে এটা থাকবে ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, প্রদীপে দেখে কোনটা কোনটা আছে। 400 ভোল্ট স্টার কানেকশন। এখন আমাদের এইটার স্টার কানেকশনের সময় আমরা জানি একটা হচ্ছে ফেজ ভোল্টেজ, একটা হচ্ছে লাইন ভোল্টেজ। এখন এই যে এটা যদি একটা ফেজ হয় আর এটা একটা ওয়াই, এটা হচ্ছে বি। এখন এই ফেজ আর এই ফেজ, দুই ফেজের মধ্যবর্তী ভোল্টেজ হয় কি? দুই ফেজের মধ্যবর্তী ভোল্টেজ হয় কি? লাইন ভোল্টেজ। আর এই যে নিউট্রাল আর এইটার মধ্যবর্তী ভোল্টেজ হয় কি? ফেজ ভোল্টেজ। নিউট্রাল আর একটা যে কোনো একটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ হয় আমাদের ফেজ ভোল্টেজ। আর দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ হয় কি? লাইন ভোল্টেজ। তো এখন আমাদের এই যে এখানে 400 ভোল্ট বলে দিচ্ছে, সেটা আমাদের না বলছে লাইন ভোল্টেজ, না বলছে ফেজ ভোল্টেজ। এরকম যদি হয়, তবে আমরা সেটা ধরে নেব সেটা আমাদের লাইন ভোল্টেজ। কি ধরে নেব? লাইন ভোল্টেজ। যদি বলা থাকে যে এটা ফেজ ভোল্টেজ, তাহলে অন্য বিষয়। যদি বলা না থাকে, তাহলে আমরা কি বুঝবো? যে লাইন ভোল্টেজ। তাহলে অতটা আমরা দেখি যে দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের ভিএল, অর্থাৎ লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? 400 ভোল্ট। ঠিক আছে, 400 ভোল্ট দেওয়া আছে লাইন ভোল্টেজ। তারপর আছে লোডের প্রতি ফেজে, অর্থাৎ এই যে এদিকে লোড থাকবে, এদিকে লোড থাকবে, এদিকে লোড থাকবে। ফেজ কয়টা? তিনটা। একটা ফেজ, একটা ফেজ এবং একটা ফেজ। তিনটা ফেজের প্রতি ফেজেই 50 ওহমের রোধ। তার মানে প্রতি ফেজে একটা করে 50 ওহমের রোধ থাকবে। এটা আমরা পরে লিখি। প্রতি ফেজে কি থাকবে? একটা করে 50 ওহমের রোধ থাকবে। এখন তাহলে প্রতি ফেজে একটা করে 50 ওহমের রোধ দিয়ে দিব। দিলাম একটা 50 ওহমের রোধ। কত? 50 ওহম। এখানে একটা কি? 50 ওহম। এখানে একটা 50 ওহম। ঠিক আছে, 50 ওহমের রোধ প্রতি ফেজে দিয়ে দিলাম। তারপর আছে কি 0.1 হেনরি ইন্ডাকটেন্স। 0.1 হেনরি ইন্ডাকটেন্স আমাদের কিরকম সিম্বল হয়? এরকম ইন্ডাকটেন্স। কত? 0.1 হেনরি। আবার এখানেও কত? ইন্ডাকটেন্স। প্রতি ফেজেই বলছে যেহেতু 0.1 হেনরি। আবার এখানেও কি? ইন্ডাকটেন্স। এটা কত? 0.1 হেনরি। প্রতি ফেজে 0.1 হেনরির একটা ইন্ডাকটেন্স। এখন বলছে কি, যে সাথে 50 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত। আমরা কিন্তু সিরিজে সংযুক্ত করতেছি প্রত্যেকটা। এখন প্রতি পেজেই 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এখন তাহলে এইটার সাথে 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর থাকবে। এটা ক্যাপাসিটর কত? 50 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড। এখানে একটা থাকবে কি? ক্যাপাসিটর 50 মাইক্রোফ্যারাড। এখানে একটা থাকবে কি? 50 ওহমের, 50 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। 50 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, প্রত্যেকটাতেই আমরা 50 ওহমের রেজিস্টর, 0.1 হেনরি ইন্ডাকটেন্স, আর হচ্ছে কি 50 ওহমের ক্যাপাসিটর। এই 50 মাইক্রোফ্যারাডের আমাদের ক্যাপাসিটি ইউজ করি। এখন আমাদের ফেজ ভোল্টেজ কোনটা, লাইন ভোল্টেজ কোনটা, আর এই মাঝখানে কোনটা? নিউট্রাল। ফেজ ভোল্টেজ কোনটা? এই যে নিউট্রাল। আর এই ফেজের মধ্যবর্তী ভোল্টেজ কোনটা? আমাদের ফেজ ভোল্টেজ, অর্থাৎ ভিপি। অর্থাৎ আর এই যে আমাদের ফেজ আর এই একটা ফেজ, এই দুই ফেজের মধ্যবর্তী ভোল্টেজটা আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে কি কি বলছে? লাইন ভোল্টেজ বের করে। এটা তো মানে প্রশ্ন এরকম যদি থাকে, খুবই সিম্পল বিষয়। আমাদের প্রশ্নে দেওয়া আছে, বলে নাই যে কোন ভোল্টেজ। আমরা এখানে জাস্ট বলে আছে 400 ভোল্ট তার সংযোগ। 400 ভোল্ট যদি এরকম বলে না পাই, তাহলে ওইটা আমাদের লাইন ভোল্টেজ। তাহলে এটা আমাদের একটা উত্তর হয়ে গেছে। এই যে লাইন ভোল্টেজ আমাদের আর বের করার দরকার নেই, এটাই উত্তর। এই যে 400 ভোল্ট, রিয়েল ইকাল 400 ভোল্ট, এটা আনসার। তারপরে একদম ইজি, খুবই ইজি, একটার পর একটা ধাপে আগাইলে হয়ে যাবে। এখন হচ্ছে ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ মানে কি? ভিপি। আমরা একটা স্টার সংযোগের মধ্যে একটা সম্পর্ক করছি। এটা কি? ভিএল ইকাল, ভিএল ইকাল কি ছিল? √3 ভিপি। এটা ছিল একটা সম্পর্ক, মানে একটা একটা সূত্র ছিল। ভিএল ইকাল √3 ভিপি। এখন ভিএল কত দেওয়া আছে? 400। এখন যদি আমরা এই √3টা এই পাশে যদি নিয়ে আসি, এই পাশে ভিপির সাথে কত আছে? গুণ আছে। এটা সারলে কি হবে? ভাগ হবে। তাহলে এই ভিএল কত দেওয়া আছে আমাদের? 400। ভিএল দেওয়া আছে 400। এই √3 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে √3 ইকুয়াল এই পাশে থাকবে কত? ভিপি। এইটাকে 400 কে √3 দ্বারা ভাগ করলে কত আছে? 230.9 আছে। আমি ক্যালকুলেটরে করি। 400 ভাগ কত? √3।
এই যে কত আছে 230.9। তাহলে ভিপি ইকুয়াল কত আছে 230.9 ভোল্ট। এই আমাদের আরেকটা আনসার, একদম ইজি। এরকম কয়েকটা ধাপে ধাপে থাকবে, এরকম এইখানে যতগুলো পয়েন্ট আছে যে 9টা পয়েন্ট, 9টা পয়েন্ট তো থাকবে না, দেখো দুইটা দুইটা বা তিনটা পয়েন্ট বা চারটা পয়েন্ট দিল এরকম। এখন আমাদের এটা কি ফেজ ভোল্টেজ বের হয়ে গেছে। এখন বলছে লাইন কারেন্ট। এখন আমরা স্টার সংযোগের ক্ষেত্রে আরেকটা সম্পর্ক বুঝছিলাম, সেটা কি আই এল ইকুয়াল আইপি ছিল। এই যে যখন আমরা এই প্রমাণটা করছি যে ভিএল ইকুয়াল রুট থ্রি ডিপি, তখন আমরা আই এল ইকুয়াল আইপি লিখছি। মানে আমাদের লাইনের কারেন্ট আর ফেজের কারেন্ট কি হয়, সমান হয়। লাইনের কারেন্ট আর ফেজের কারেন্ট যদি সমান হয়, আমরা যদি ফেজের কারেন্টটা বের করি তাহলে লাইনের কারেন্টটা বের হয়ে যাবে। আমরা লাইনের কারেন্ট বের করবো না, কারণ এটা পুরো একটার জন্য বের করতে হবে। ফেজের কারেন্ট যদি বের করি শুধু এটুকুর জন্য বের করি, আর ফেজের কারেন্ট সমান তো লাইনের কারেন্ট একই বের হয়ে যাবে। তাহলে এখান থেকে ফেজের আমরা যদি কারেন্টটা বের করতে যাই, আই সমান আমরা কি জানি, ভি বাই আর। ভি বাই আর জানি আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে, কিন্তু এসি সার্কিটের সময় এসি সার্কিট বাজারে বলি আমরা ইম্পিডেন্স। অর্থাৎ এইখানে আই সমান কি হয়ে যাবে, ভি বাই জেড হয়ে যাবে। তাহলে আইপি সমান ভিপি বাই জেড কি হবে, কারণ আমাদের ফেজের কারেন্ট সমান কি ফেজের ভোল্টেজ বাই ফেজের ইম্পিডেন্স। ফেজের ইম্পিডেন্স যদি বের করতে যাই তাহলে আমাদের এই কাছে কাজ করতে হবে, ফেজের ইম্পিডেন্সটা বের করে দিই। এইখান থেকে এখানে এক ফেজ, এখান থেকে এখানে এক ফেজ, এখান থেকে এখানে এক ফেজ। তাহলে আমরা শুধুমাত্র এই এক ফেজের জন্য ইম্পিডেন্স বের করি সম্পূর্ণটা। এই এক ফেজের ইম্পিডেন্স যদি বের করি, আমাদের এখানে রেজিস্টার আছে, অর্থাৎ এটা আর এর মান। আমাদের ইম্পিডেন্সের সূত্র কি জানি, জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখন যদি আমি এখান থেকে ইম্পিডেন্স বের করতে যাই এইটুকু, কারণ এটা সিরিজ সার্কিট, এইটুকের জন্য, অন্য সব চিন্তা বাদ দাও, এই তিনটার জন্য কি এটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট হলে এখানে এটা হচ্ছে আর রেজিস্টর, এটা ইন্ডাক্টর, তার মানে এখানে আমরা এক্সএল পাবো। এটা কিন্তু এক্সএল এর মান না, এটা হচ্ছে ইন্ডাক্টরের মান, এক্সএল এর মান বের করতে হবে। আর এই যে এখানে কিন্তু এটা ক্যাপাসিটরের মান, এক্সি এর মান না, এখান থেকে এক্সি এর মান পাবো। তারপরে আমরা এই সূত্রটা বসাই দিলে এখানে ইম্পিডেন্স পাই যাবো। তাহলে এখান থেকে আমরা আগে তাহলে এক্স এর আর এক্স এর মান বের করার পরে আমরা সূত্র বসাবো, ঠিক আছে। তাহলে এক্স এর আর এক্স এর মানটা এখানে বের করে নিই। এক্সএল ইকুয়াল কত আসবে, 0.1 হেনরি। এক্সএল এর সূত্র কি, 2 পাই এফ এল। এক্সএল এর সূত্র কি 2 পাই এফ এল। এই 2 এর জায়গায় 2 থাকলো, ইনটু পাই এর জায়গায় 3.1416, ইনটু ফ্রিকোয়েন্সির জায়গায় আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। কোথাও ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে আমরা কত ধরি, 50। যদি কোথাও ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে কত ধরবো, 50। তাহলে 50 হার্জ ইনটু এই যে 2 এর জায়গায় থাকলো, পায়ের জায়গায় 3.1416, এই যে ফ্রিকোয়েন্সি জায়গায় কত 50। ইন্ডাক্টর এল এর মান হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর কত আছে 0.1 হেনরি। 0.1 হেনরি দিয়ে দিলাম, এল এর মানে 0.1 হেনরি। এখন এখানে হিন্দির সাথে যদি মিলি হিন্দি থাকতো তাহলে কি করতাম, এখানে জাস্ট গুণ 10/3 দিয়ে দিতাম, মিলি হেনরি থাকলে। মাইক্রো হেনরি থাকলে 10/6 দিয়ে দিতাম, গুণ করে দিতাম। এখন এখানে জাস্ট হেনরি আছে, মানে আমাদের যে এককে থাকার কথা ওই এককই আছে, সুতরাং আমাদের এটা আর কিছু করা লাগতেছে না। তো এইটা আমাদের করলে কত আসতেছে, এই দেখি, 2 ইন্টু কত আছে 3.1416 ইন্টু হচ্ছে কত 50 ইন্টু কত 0.1। 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 50 ইন্টু 0.1, টোটাল আমাদের কত আসতেছে 31.416। 31.416, এটা কিন্তু আমাদের ওহম এক্সেল, তার মানে এক্সেল বেরিয়েছে। এখন বাকি রয়েছে কি, জেড এর ইম্পিডেন্স বের করতে গেলে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, তার মানে এক্সএল লাগবে, এক্সএল লাগবে। আর আর পাশেই এটা হচ্ছে আর। তাহলে এই এক্সি যদি বের করতে যাই, এক্সি ইকুয়াল সূত্র কি 1/2 পাই এফসি, 1/2 পাই এফসি। এখন 1/2 পাই এফসি সূত্র দিতে গেলে উপরে 1 থাকলো, নিচে আছে 2, ইন্টু পায়ের জায়গায় কত 3.1416, ইন্টু ফ্রিকোয়েন্সি জায়গায় কত 50, ইন্টু ক্যাপাসিটর আছে কত, ক্যাপাসিটর 50 মাইক্রোফ্যারাড করে দিলাম। এই যে 2 এর জায়গায় 2, 3.1416, পায়ের জায়গায় এফ ফ্রিকোয়েন্সি জায়গায় 50, ক্যাপাসিটর জায়গায় কত দিব 50 মাইক্রোফ্যারাড। এখানে 50 দিলাম, ইনটু এখানে কিন্তু মাইক্রো আছে। এখানে যদি শুধু ফেরাত থাকতো আমরা কিছুই করতাম না, এইটুকু শেষ হইতো। এখানে যেহেতু মাইক্রো আছে, মাইক্রো থাকলে কি করা লাগবে, 10/6 দ্বারা গুণ করা লাগবে। 10/6 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখন আমাদের এক্সি আসতেছে কত, এক্সি আসতেছে 1/2 ইন্টু 3.1416 ইন্টু কত আসতেছে 50, তারপরে কত ইন্টু আরেকটা 50। এই যে 2 ইন্টু 3.1416 ইন্টু 50, তারপর আরেকটা 50, এরকম 50 ইন্টু 10 টু দি পাওয়ার 10/6, 10/6, এগুলো কত আছে 63.66, 63.66। এটা কিন্তু তাহলে এক্সেল বের হলো, এক্সি বের হলো। এখান থেকে আমরা এবার জেড এর মান বের করতে পারবো, অর্থাৎ জেড পি মানে একটা ফেজের ইম্পিডেন্স। আমরা জেড পি যদি বের করি, সূত্র কি ছিল আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি ছিল এক্সি, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখন
এই জেডপি যদি আমরা বের করতে যাই, আর এক জায়গায় কত, একটা ফেজেরটা বের করবো। এখন তাহলে তুমি এটা বের করো, সেম একই আছে, এটা বের করো, সেম একই আছে। এখন এই আর যদি বের করি, কত আছে, 50 ওহম, ওহমে তো ওহমই আছে, আরেক জায়গায় পেলে কত, 50 প্লাস জে অফ এক্সেল কত, এক্সেল বেরিয়েছে কত, 31.416, তার মানে 31.416, এখানে কত আছে মাইনাস এক্সি, এক্সি কত আছে, এক্সি কত বেড়েছে, 63.66, 63.66, ঠিক আছে। এখানে জাস্ট আরো জায়গায় 50 প্লাস জে অফ এক্সেল কত বেড়েছে, এক্সেল মানে এটার ভিতরে বাধা, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এক্সেল কত বেড়েছে, 31.416, 31.416, তারপরে কত আছে মাইনাস, তারপরে আছে এক্সটি, এক্সি মান কত বেড়েছে, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 63.66, 63.66 বসাই। এখন এটা আমরা করি, কত আছে, এটা করতে গেলে অবশ্যই ক্যালকুলেটরে আমাদের কমপ্লেক্স মডেল নিয়ে নিতে হবে। কোন মোডে, কমপ্লেক্সে, আমাদের কমপ্লেক্স মোডে নেওয়া আছে। তো কমপ্লেক্স মোডে নেওয়া থাকে 50, তারপরে কত আছে 50, এখানে কত আছে প্লাস, দিলাম প্লাস, এই যেটা আমাদের ক্যালকুলেটরে পরে উঠাইতে হয়, আর ক্যালকুলেটরে এটা আই, ক্যালকুলেটরে উঠাইতে আই, এই যে এরকম আই, আমরা এই খাতায় লিখবো যে, কিন্তু ক্যালকুলেটর আমাদের যে নাই, ক্যালকুলেটর উঠাইতে হবে কি আই। তো এখন এখানে আমরা আইটা উঠাইবো পরে, এটা উঠানোর পরে ব্র্যাকেট দিলাম, কত আছে 31.416 মাইনাস কত 63.66, 31.416 মাইনাস কত 63.66। এখন এটার সাথে কিটা দিব, যে, অর্থাৎ আই, এই যে ক্যালকুলেটার আই বসাই দিতে হবে। এখন এই যে এর জায়গায় শুধু কি বসাই দিলাম আই। এখন যদি আমরা করি, টোটালটা আসতেছে কত, একটা রেক্টেঙ্গুলার মান আসবে, একটা পোলার মান আসবে, মানে যেটার সাথে যে থাকবে ওটা হলো রেক্টেঙ্গুলার মান, আর যেটার সাথে কোন থাকবে সেটা কি পোলার মান। তো এখানে আসতেছে কত 50, তারপরে কত মাইনাস জে অফ, এই ক্যালকুলেটারে যেটা কিন্তু পরে আসবে, মানে আই পরে আসবে, কিন্তু এটা লিখতে হবে কোথায় আগে। তাহলে কত আছে 32 কত আসছে 244, এইটা আসছে। এটা কি আমাদের ইম্পিডেন্স আসছে না, এত, এটা কি ওহম, ইম্পিডেন্সের একক কি ওহম, মানে হিসাবে টোটাল বাধা। যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার মান 50 মাইনাস 0 32.244, এটা আমাদের রেক্টেঙ্গুলার মান দেবে। এখন এটাতে পোলার মান নিতে গেলে আমার এটাকে সহজে করা যায়, যে সিডাব্লিউ আমাদের যেটা ইএস প্লাস আছে সেটারে শিফটে দিয়ে তারপরে প্লাস করবা, তারপরে তিনে কমপ্লেক্স পোলার মান আছে ওইটাতে নিয়ে তারপরে পোলার মানটা বের করে নেবা। আর এখানে পেলে আমি কি করতেছি, করে পোলার মান নিয়ে নিচ্ছি। পোলার নিলে আমাদের আসতেছে কত 59.495, 59.495, আর কোন আসতেছে কত মাইনাস 32.32.81, 32.81, এটা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা কি এতক্ষণ এগুলো করলাম কেন, কি বের করার জন্য, এখানে জেড কি বের করছে, ঠিক আছে, এতক্ষণ এত কিছু কাজ করার পরে এখন আমরা যদি এই জেডপিটা বসাই দিই, এই ভিপি, ভিপি কত ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত বেড়েছে, ফেজ ভোল্টেজ এই যে এখানে ফেজ ভোল্টেজ কত বেড়েছে 230.9, কত বেড়েছে 230.9, তাহলে ফেজ ভোল্টেজ বসাই দিচ্ছি 230.9, আর বাকি হয়েছে কি জেডপি, জেডপির জায়গায় আমরা যখন গুণ ভাগ করি তখন সাধারণত আমাদের রেক্টেঙ্গুলার মান নিলে ভুলও আসতে পারে। আমরা গুণ ভাগ করার সময় পোলার মান নিব, গুণ ভাগ করার সময় কি নিব পোলার মান, এইখানে আসবো এই যে এই পোলার মানটা নিয়ে নিব গুণ ভাগ করার সময় পুরোটাই। তাহলে আসতেছে কত জেডপির জায়গায় আমাদের উত্তর কিন্তু এই যে ইম্পিডেন্স কিন্তু এইটাও, ইম্পিডেন্স কিন্তু এইটাও, দুইটাই একই জিনিস, কিন্তু আমরা এই গুণ ভাগ করার সময় সাধারণত পোলার মান নেব, যোগ বিয়োগ করার সময় রেক্টেঙ্গুলার মান নেব, ঠিক আছে। এখন দেখো এই যে জেডপির জায়গায় আমরা কি বসাই দিব, 59 কত আছে 495, আর কোন কত মাইনাস 32.8, ঠিক আছে। এখন এটা যদি বের করি, এটা বের করলে কত আসতেছে, অর্থাৎ 230 ভাগ আনসার, তাই তো 230.9 ভাগ আনসার কত আসতেছে, একেবারে পোলার নিয়ে নিছিল, তাহলে 3.88, 3.88, তারপরে কত আসতেছে 32.8, এইটা আসতেছে। এটা কি আমাদের কারেন্ট বেরিয়েছে এম্পিয়ার, কারেন্ট কি, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার। তো এইখানে আইপি বেরিয়েছে এটা, তার মানে এইটাই আইএল, এটা কি আইএল, এইটাই আইএল সমান এইটাই আইপি সমান এইটাই হচ্ছে আমাদের এই উত্তর, ঠিক আছে, মানে আইপি ইকুয়াল আইএল। এখন দেখো এই আইএল আইপি দুইটাই যদি সেম হয়, আমাদের এখন কি বের করতে বলছিল, লাইনের কারেন্ট, লাইনের কারেন্ট মানে কি এই যে আইএল, লাইনের কারেন্ট এইটা, তার মানে এটা একটা আনসার। তারপরে কি বের করতে হচ্ছে ফেজের কারেন্ট, ফেজের কারেন্ট লাইনের কারেন্ট কিন্তু সমান একই, তার মানে এইটাই,
ফেজের কারেন্ট তো এটাই, লাইনের কারেন্ট এইটাই, তাহলে ফেজের কারেন্ট তো কাজ শেষ। তারপরে কি বলছে, প্রকৃত পাওয়ার। প্রকৃত পাওয়ারের সূত্র আমরা কি জানতাম, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভিআই cos θ জানতাম। প্রকৃত ফেজের ক্ষেত্রে মানে প্রকৃত পাওয়ারের ক্ষেত্রে, আমরা বলতাম কি যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ভিআই cos θ। এখন এইটার ক্ষেত্রে আসবে কি, √3 VL IL cos θ, এই সূত্রটা সবসময় ইউজ করবো। আমার মতামত যেটা, এই সূত্রে অন্যান্য সূত্র ইউজ করতে পারো, 3i² এটা ইউজ করতে পারো, 3 cos θ ওইটা ইউজ করতে পারো, কিন্তু সকল সময় যেটা তুমি সহজে সকল জায়গায় ইউজ করতে পারবা এটা হচ্ছে কি, √3 VL IL cos θ। অতএব লিখতেছি কি, প্রকৃত পাওয়ার, প্রকৃত প্রকৃত পাওয়ার ইকুয়াল, প্রকৃত পাওয়ার না বলে অ্যাক্টিভ পাওয়ার বলতে পারে, কার্যকরী পাওয়ার বলতে পারে, শুধু পাওয়ার বললে বুঝবো প্রকৃত পাওয়ার। বুঝতে পারছো, একমাত্র রিঅ্যাক্টিভ পাওয়ার আর আপাত পাওয়ার, এই দুইটা ব্যতীত যত পাওয়ার আছে সাধারণত সবই আমাদের প্রকৃত পাওয়ার। ঠিক আছে, শুধু এক একটা নাম, অ্যাক্টিভ পাওয়ার, কার্যকরী পাওয়ার, তারপরে ব্যয়িত পাওয়ার, এগুলো সবই আমাদের কি, প্রকৃত পাওয়ার। তাহলে প্রকৃত পাওয়ার সূত্র কি, √3 VL IL cos θ, √3 VL IL cos θ। এখন এই √3 জায়গায় এই পাশে লিখি, √3 জায়গায় √3 ইন্টু VL কত, লাইন ভোল্টেজ, তো এই যে প্রথমে দেওয়া ছিল 400 ভোল্ট, এই যে লাইন ভোল্টেজ কত, 400 ভোল্ট, তাহলে এখানে বসাই দিলাম 400 ইন্টু আইএল কত, লাইনের কারেন্ট, লাইন কারেন্ট কত বেড়েছে, আইএল এই যেটা, আইএল আর আইপি তো সমান, এই যে আমরা এখন শুধু এইটুকু নিব, কোণের মান নিব না, পোলার মান বের করতে হবে, পোলার মান না বের করলে কোণের মান পাওয়া যাবে না। এখন এই 3.88, 3.88টা কি নিব, আইএল, এই যে আইএল আর আইপি তো সমান, 3.88 নিয়ে দিচ্ছি আইএল, তাহলে 3.88 ইন্টু, এইবার এই যে cos θ, cos থিটার জায়গায় কত, থিটার জায়গায় এই যে থিটা মানে হচ্ছে কারেন্ট আর ভোল্টেজের মধ্যবর্তী কোণের পার্থক্য। এখন ভোল্টেজের কোণ কত, ভোল্টেজের কোণ তো কোণ দেওয়া নেই, তার মানে ভোল্টেজের কোণ কত, 0। আর এখানে কারেন্টের কোণ কত, এই যে কারেন্টের কোণ কত, 32.8, তাহলে দুটার পার্থক্য যদি বের করতে যাই, তার মানে 0 থেকে 32.8 বিয়োগ বা 32.8 থেকে 0 যোগ, তার মানে এই কোণটাই থাকতেছে সেম, 0 বাদ দিলে তার কিছু কমতেছে না, বাড়তেছে না। তাহলে এই আমাদের কোণের পার্থক্য কত, 32.81। থিটা মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের কোণের কি, মধ্যবর্তী পার্থক্য। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট মান পাই দেবো। প্রথমে কি আছে, √3, √3 ইন্টু কত আছে, 400, 400 ইন্টু কত আছে, 3.88 ইন্টু কত, cos কত আছে, 32.8, 32.8, ঠিক আছে, কত আসতেছে, 2259.30 ওয়াট, একক কি, ওয়াট। আমাদের অ্যাক্টিভ পাওয়ার একক কি থাকবে, ওয়াট। এখন তুমি চাইলে এটা কিলো ওয়াটে নিতে পারো, জাস্ট 1000 দ্বারা ভাগ করে দিবে, কিলো ওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার আনসার। আবারও বলি, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে প্রকৃত পাওয়ার এই কথা, কার্যকরী পাওয়ার একই কথা, আমাদের ব্যয়িত পাওয়ার একই কথা, শুধু পাওয়ার বললে তাও একই কথা। ঠিক আছে, আর আমাদের প্রকৃত পাওয়ার, এখানে এখানে বলতে কি হচ্ছে, প্রকৃত পাওয়ার বলছে, তাহলে আমাদের এটা হচ্ছে প্রকৃত পাওয়ার আনসার, প্রকৃত পাওয়ার বেরিয়ে গেল। এখন যদি রিঅ্যাক্টিভ পাওয়ারও বলে, এখন পরীক্ষা কিন্তু সব চাইবে না, মানে যেটা যেটা চাবে ওইটার আনসার করবে। এখন যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বলে, আমরা এটা শুনে দিচ্ছি, রিঅ্যাক্টিভ পাওয়ার বললে আমাদের সেম সূত্র থাকবে। অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি ছিল, √3 VL IL cos θ, আর এইটার ক্ষেত্রে √3 VL IL sin θ হবে। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কি হবে, √3 VL IL sin θ। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার সমান কত, √3 VL IL sin θ, √3 VL IL sin θ। এখন আমরা জাস্ট এটাতে বসিয়ে দিব, √3 জায়গায় √3 ইন্টু VL এর জায়গায় কত, লাইন ভোল্টেজ কত ছিল, 400, তাহলে এখান থেকে বসাই দিলাম 400 ইন্টু কারেন্ট আইএল, আইএল কত ছিল, এই যে আইএল 3.88, পরের কোন মান আমরা কিন্তু সাইন থিটার, এই থিটার জায়গায় বসাবো, তাহলে আইএল কত, আইএল হচ্ছে 3.88, 3.88 ইন্টু সাইন থিটা, বসাই দিলাম সাইন থিটার জায়গায় কত, থিটার জায়গায় কত, 32.8, কি আগে থেকে বললাম যে কারেন্টের ভোল্টেজের মধ্যবর্তী কোণের পার্থক্য, তাহলে 32.8 থেকে 0 দিয়ে দিলে 32.8 থাকতেছে, তার মানে 32.8। এখানে কোন যদি এখানে মাইনাসও থাকে তাও এখানে প্লাসেরটা বসাবা, যদি এখানে প্লাস থাকে তাও প্লাসেরটা বসাবা, জাস্ট কোণের মানটা। ঠিক আছে, এখন এইটা ক্যালকুলেশন করো কত আছে, ক্যালকুলেশন করে আসতেছে কত, √3 ইন্টু 400 ইন্টু হচ্ছে 3.88 ইন্টু সাইন, তারপর আছে কত, 32.8। ঠিক আছে, জাস্ট এটা পুরোটা উঠাই দিলাম। এখন সমান দাও 1456।
1456 কত 5 এটার একক ভার, VAR, এটার একক কি ভার। এখন আমাদের দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার বেড়ে গেছে, আপাত ভার বাকি আছে। আপাত পাওয়ার, আপাত পাওয়ার, আপাত পাওয়ারের সূত্র কি? এই সেম এইটার মতোই, খালি যে আগেরটাতে একটাতে রিঅ্যাক্টিভ পাওয়ার সাইন থিটা ছিল, একটি পাওয়ার কস থিটা ছিল, এটার ক্ষেত্রে শুধু √3 VL I, সাইন থিটা থাকবে না, কস থিটা থাকবে না, আপাত পাওয়ারের সূত্র। এখন জাস্ট √3 ইনটু VL কত, এই যে সেম আগেরটার মতোই 400 ইনটু কারেন্টের মান কত 3.88। এখন করো কত আসে, √3 ইনটু √3 ইনটু কত আছে 400, 400 ইন্টু কত 3.88, ঠিক আছে। এখন 2688.1428, এটার একক কি দিয়ে, ঠিক আছে। আপাতত পাওয়ার একক কি দিয়ে 2688 আসতেছে। এখন আমাদের এই আপাতত পাওয়ার বেড়ে গেছে, পাওয়ার ফ্যাক্টর, এটি এফ মানে কি পাওয়ার ফ্যাক্টর। এখন পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos থিটা। ওই যে আমাদের কারেন্টের ভোল্টেজের কোণ মধ্যবর্তী কোণ ধরে ছিল থিটা, আর ওইটার কোসাইন মানে হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখন cos থিটা, জাস্ট cos থিটার জায়গায় কত ছিল, এই যে 32.8, 32.8, জাস্ট এটা বের করে নাও কত আছে, cos 32.8 কত আসতেছে 0.840। এটার কিন্তু কোনো একক নাই, এটার কি নাই, কোনো একক নেই। তাহলে আমাদের এইখানে একটা আনসার, এখানে না, এখানে, এখানে একটা আনসার, এখানে একটা আনসার, এইখানে একটা আনসার। পাওয়ার তো কোনো একক হয় না। তাহলে আমাদের টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা? আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে পাওয়ার নির্ণয় করা। মূল টার্গেট কি পাওয়ার নির্ণয় করা। যে কোনো ম্যাথ থাকে তুমি পাওয়ার নির্ণয়ের দিকে আগে থাকবে, দেখবে সকল উত্তর বেড়ে যেতেছে। দেখো আমাদের প্রথমে লাইন ভোল্টেজ বের করতে গেছিল, লাইন ভোল্টেজ আমাদের দেওয়াই আছে 400, কিন্তু এখানে বলে দেয় না কিন্তু লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ। এরকম যদি বলা না থাকে আমরা বলবো কি আমাদের লাইন ভোল্টেজ। এখন বলছিল কি যে পরের সাথে বলছে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজের আমরা লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সূত্র জানি না, VL = √3 তাহলে ভিএলটাকে যদি আমরা এই পাশে রাখি, এই √3 টাকে এই পাশে এসে ভাগ করে ভাগের জন্য গুণ ছিল, তাহলে ভিটি সমান কত রাখি 400 ভাগ √3 কত আসে 239। এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজের এগুলো। তারপরে কি বলছে লাইন কারেন্ট। এখন কথা হচ্ছে লাইন কারেন্ট বের করতে গেলে আমরা লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম জানি। এখন ফেজ কারেন্ট যদি বের করতে যাই তাহলে আই সমান কি জানি V/R, কিন্তু এখানে হচ্ছে V/Z, কারণ এটা এসি সার্কিট, এই সার্কিটের হচ্ছে V/Z। তাহলে জেড এর এই জেডটা বের করার জন্য আমাদের এখানে কি করতে ছিল এক্সএল এক্সি, তারপরে হচ্ছে আর প্লাস এক্সএল মানে এক্সি দ্বারা আমরা পুরো একদম মানে জেডপিটা বের করছি। জেডপিটা বের করে VP/ZP বসাই দিচ্ছি। VP/ZP বসাই দিলে আমাদের আইপি বেড়ে গেছে, আর ওইটাই আইএল আর আইপি স্টারের ঠিকঠাক সংযোগের ক্ষেত্রে আইএল আর আইপি সমান থাকে। এখন তাহলে আমাদের এটা বেড়ে গেল কারেন্টের মান, কারেন্টের মান বেড়ে গেল। এখন হচ্ছে এটারে কিন্তু পোলার আছে, প্রথমে ক্যালকুলেটরে করলে রেক্টেঙ্গুলার মান আছে, তারপরে তুমি এটারে পোলার মান নিয়ে নিবে। আর গুণ ভাগ করার সময় সাধারণত সব পোলার মান দিয়ে গুণ ভাগ করবে, যোগ করার সময় রেক্টেঙ্গুলার মান দিয়ে যোগ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রকৃত পাওয়ার বের করতে হচ্ছে, প্রকৃত পাওয়ারের সাথে √3 VL সকল সময় স্টারের সংযোগেও ডেল্টা সংযোগেও সকল জায়গায় সিপিএস মানে কি পাওয়ারের অ্যাক্টিভ পাওয়ারের সাথে এই সূত্র ইউজ করবে, রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে এই সূত্র ইউজ করবে, তাহলে সহজে সকল ম্যাথ একসাথে হয়ে যাবে। এখন যদি তুমি 3I² ইউজ করো অসুবিধা নেই, 3VPIP cos ইউজ করো অসুবিধা নেই, কিন্তু এটা সকল জায়গায় সকল কিছুর ক্ষেত্রে একই সূত্র ইউজ করতে পারবা, সকল ম্যাথ এক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো। তারপরে আমরা অ্যাক্টিভ পাওয়ার বের করে নিলাম, রিঅ্যাক্টিভ পাওয়ারের সময় সেম একই সূত্র শুধু সাইন থিটা, তারপরে আপাতত করার সময় সেম একই সূত্র শুধু সাইন থিটা cos থিটা এগুলো নাই। তারপরে cos আমাদের পাওয়ার ফ্যাক্টর মানে কি শুধু cos থিটা, পাওয়ার ফ্যাক্টর সূত্রটা আমরা আগে করে আসছি, মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ যে সেই কোণের কোসাইন মান, বুঝতে পারছো। আমি আশা করি যে ম্যাথটা বুঝতে পারা অসুবিধা হবে, একদম সহজ ম্যাথ। কিন্তু কথা হচ্ছে পরীক্ষায় আসলে পারতে হবে, সম্পূর্ণ ক্লাস করার পরেও যদি তুমি এটা না পারো তাহলে অসুবিধা। মানে তুমি এখন বুঝতে পারছো নিজে প্র্যাকটিস করো নাই, পরীক্ষা হলে পারবে না, সেইটা মানা যায় না। বুঝতে পারছো মানে এখন প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা ভালো মতো আনসার করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।